ইসলামী দলগুলোর মাঝে ঐক্য হওয়া জরুরি। বাকি ঐক্যের অনেকগুলো ধাপ আছে। ওই ধাপগুলোর মধ্যে যেমন অন্যতম গুরুত্বপূর্ণ একটা ধাপ হচ্ছে চিন্তাগত ঐক্য, কর্মপন্থাগত ঐক্য, এটাও জরুরি। আমি মনে করি আমাদের ইসলামী দলগুলো তাদের রাজনৈতিক ঐক্যের ব্যাপারে অবশ্যই তারা চিন্তা করবেন। তো আমার পক্ষ থেকে আরেকটা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে চিন্তাগত দিক, যেটা এই জায়গাটাও যেন ঐক্য হয়, সমমনা সমচিন্তা হওয়া, এই বিষয়টা তাদের চিন্তা অবশ্যই রাখা উচিত। এই বিষয়টার প্রতি আমি এই জন্য গুরুত্ব দিচ্ছি, আমার ধারণা ও জানা অনুসারে আমি যদি ইসলামিক রাজনৈতিক দলগুলোর বিশাল একটা অংশ ধরি, তাহলে সেটা কওমি মাদ্রাসা কেন্দ্রিক এবং দ্বীনি বিভিন্ন হালকা কেন্দ্রিক। কওমি মাদ্রাসা, বিভিন্ন পীরের মুরিদ, দাওয়াত তাবলীগের অনেক সাথীরা। আমাদের বর্তমান ইসলামী রাজনৈতিক দলগুলো যেই তৎপরতায় কাজ করছেন বা যেই রুলসে, যে নিয়ম নীতি পদ্ধতি মেনে কাজ করছেন, এটা অনেক কওমি মাদ্রাসার ছেলেদের কাছে, অনেক দিনদার পীরদের মুরিদদের কাছে কিংবা অনেক তাবলীগের সাথীদের কাছে পরিষ্কার না। এজন্য দেখা যাচ্ছে যে কর্মপন্থাগত এই বিষয়টা তাদের সামনে পরিষ্কার না থাকার কারণে আমাদের আরেক শ্রেণীর ভাই আছেন যারা এই তৎপরতাকে অবৈধ মনে করছেন, এই তৎপরতাকে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা মনে করছেন, এই তৎপরতাকে গণতান্ত্রিক ইসলাম হিসেবে তারা আখ্যায়িত করছেন। যার জন্য আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে কওমি মাদ্রাসার বিশাল একটা অংশ, দাওয়াত তাবলীগের বিশাল একটা অংশ, বিভিন্ন পীর সাহেবদের মুরিদদের বিশাল একটা অংশ, এমনকি বহু পীর সাহেবরা পর্যন্ত চলমান যে সমস্ত রাজনৈতিক আন্দোলনগুলো আছে এগুলো থেকে নিজেদেরকে গুটিয়ে রাখা, এক্ষেত্রে এটাকে তারা দায়িত্ব মনে করেন বা একরকম বলা যেতে পারে তারা এই ব্যাপারে প্রচণ্ড পর্যায়ের অনীহা তারা রাখেন। এখন এই অনীহাটা দূর করে তাদের সামনেও এই বিষয়টা পরিষ্কার করাটা জরুরি হবে এবং এই জায়গায় সমচিন্তা, সমমনোভাব এবং ইসলামী দলগুলো তাদের চিন্তাগুলো এখানে যদি ভালোভাবে বুঝাতে না পারেন, তাহলে আমি মনে করি যে আগামীর যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নটা বাস্তবায়নে এটা একটা বড় ধরনের বাধা হবে। কারণ যদি কর্মপন্থার ব্যাপারে পরিষ্কার ধারণা না থাকে অথবা চিন্তাগত জায়গাটা যদি কোনো স্বচ্ছ না থাকে, তাহলে এই জায়গায় তার আগ্রহবোধ করবে না। আর কওমি মাদ্রাসা কেন্দ্রিক ইসলামী রাজনৈতিক দলগুলোর বড় একটা সমর্থনের জায়গা হচ্ছে এই ছাত্ররা এবং এর সাথে জড়িত তাদের অভিভাবকরা, বিভিন্ন পীর সাহেবদের মুরিদরা এবং দাওয়াত তাবলীগের সাথে যুক্ত বিভিন্ন ভাইয়েরা। অতএব আমি মনে করি যে আমাদের যে ঐক্যের প্রথম যে বিষয় সেটা হচ্ছে চিন্তার ঐক্য এবং কাজের ঐক্য, এবং এই উভয়টা জিনিস বাস্তবায়নের জন্য যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্ন টকশোর মাধ্যমে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন দাওয়াতি প্রোগ্রামের মাধ্যমে মূলত এই জিনিসটা বোঝানোর চেষ্টা করা এবং ছাত্রদের মাথা থেকে, দাওয়াত তাবলীগী সাথীদের মাথা থেকে এবং বিভিন্ন পীরের মুরিদ যারা আছে তাদের মাথা থেকে এই বিষয়টা পরিষ্কারভাবে ঝেড়ে ফেলা যে এখানে আদৌ আসলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কিংবা গণতান্ত্রিক ইসলাম নামে যেটাকে রূপায়িত করা হচ্ছে এই ধরনের কোনো বিষয় এখানে বাস্তবায়নের করার জন্য কোনো তৎপরতা চালানো হচ্ছে কিনা। আমি আমার জায়গা থেকে ইসলামী দলগুলোর ব্যাপারে যতটুকু জানি আমি পরিষ্কার ভাষায় বলছি যে কোনো একটি ইসলামী দলও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কিংবা আব্রাহাম লিঙ্কনের মতবাদ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন না, কাজ করছেন না, বরং তারা ইসলাম প্রতিষ্ঠার জন্যই কাজ করছেন এবং ইসলাম প্রতিষ্ঠার জন্যই তারা তাদের মেধা, শ্রম, জনবল, অর্থবল সবগুলো ব্যয় করছেন। অতএব আমাদের যারা কাজ করছেন, আমাদের ভাইদের দায়িত্ব হবে মূলত এই জনগোষ্ঠীটার কাছে নিজেদের কাজের যেই অবস্থা আছে সেই অবস্থা তারা পরিষ্কার করা। দ্বিতীয়ত, ঐক্যের ক্ষেত্রে যেটা খুব জরুরি সেটা আমি মনে করি ইসলামী বিভিন্ন রাজনৈতিক দলগুলো থেকে বের হয়ে বিভিন্ন ছোট ছোট দল উপদল তৈরি হয়েছে। যেমন জামাত ইসলামী থেকে বের হয়ে এবি পার্টি তৈরি হয়েছে, খেলাফত মজলিসে দুটো ভাগ আছে, জমিয়ত ইসলামের এরকমভাবে ভাগ আছে, এরকম অনেক দল তাদের এখান থেকে বের হয়ে দেখা গেছে লোকগুলো তাদেরই, কিন্তু পরবর্তী সময়ে কোনো দ্বিমতের কারণে, ভিন্নতার কারণে অথবা কোনো পরিবেশ পরিস্থিতির কারণে তারা আলাদা দল করেছে, আলাদা সংগঠন করেছে কিংবা আলাদা ব্যানারে তারা বের হয়েছে। অতএব এই জায়গায় যারা বের হয়ে গিয়েছে তাদেরকে আবার পুনরায় একসাথে যুক্ত করা এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আরেকটা জিনিস যেটা দলগুলো অভ্যন্তরে জরুরি সেটা আমরা তৃণমূল থেকে লক্ষ্য করেছি, সেটা হলো দলগুলো দায়িত্বশীলদের মধ্যে অনেক পুরনো দায়িত্বশীলরা দেখা যাচ্ছে যে নবীন যারা এসেছে তাদের সাথে পুরনোদের একটা বড় ধরনের প্রতিযোগিতা, প্রতিহিংসা কিংবা দ্বিমত, ভিন্নতা, বিরোধ আমরা লক্ষ্য করি। অতএব আমরা মনে করি যে এই জায়গাটায় দলগুলো যদি তাদের টেকসই
ভাবে চায় যে আমাদের এখানে ঐক্য হোক, তাহলে এই জায়গাটা জরুরি হবে যে তারা তাদের পুরনো যে সমস্ত দায়িত্বশীলরা আছে ওই দায়িত্বশীলদেরকে কাছে টানা, তাদের বিভিন্ন যদি ভুল ত্রুটিও থাকে সেগুলো সংশোধনের মাধ্যমে তাদেরকে কাছাকাছি আনা। পরবর্তী স্টেপ যেটা হবে সেটা হচ্ছে ইসলামী রাজনৈতিক দলগুলো, ইসলাম পছন্দ করে এই ধরনের রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক যে টার্গেট এটাকে বাস্তবায়নের জন্য নির্বাচনকে কেন্দ্র করে অথবা সাময়িক যে সমস্ত পরিবেশ পরিস্থিতিগুলো আছে ওটাকে কেন্দ্র করে তারা একটা ঐক্য করতে পারেন, এবং এই ঐক্যটা সমস্ত দলগুলো ভেঙে যে এক হতে হবে সেটা জরুরি না, বরং এই সমস্ত জায়গাগুলো প্রত্যেকটা দল তাদের আপন জায়গাতেই থাকলো, সিট ভিত্তিক একটা সমঝোতা হতে পারে, এরিয়া ভিত্তিক একটা সমঝোতা হতে পারে, এবং এই যে গভর্নিং বডি এটা তৈরি হতে পারে যে সর্বদলীয় সবাই থাকবেন, এখানে একটা গভর্নিং বডি থাকবে, এখানে কোনো নেতৃত্ব কোনো পদ পদবি ইত্যাদির বিষয় থাকবে না। এভাবে যদি রূপায়ণ করা যায় আমি মনে করি এই দেশের জন্য ইসলামী শক্তিগুলো আগামীর একটা সম্ভাবনা তৈরি করতে পারেন। এক্ষেত্রে একটা প্রশ্ন আসবে যে অনেকের আকীদা নিয়ে সমস্যা আছে। হ্যাঁ, আকীদার বিষয়গুলো আপন আপন জায়গায় সমস্যা থাকবে, যদি এগুলো পরিশুদ্ধ হয়ে যায় তাহলে তো আমাদের মাঝে ঐতিহাসিক এবং টেকসই একটা ঐক্য হয়ে গেল। যদি সেটা নাও হয়, যেহেতু ভোটের রাজনীতি, আর ভোটের রাজনীতিতে হিন্দুর ভোট আর মুফতি মুহাদ্দিসের ভোট যেখানে এক বরাবর, সেখানে আপনারা আমাকে ভোটের রাজনীতিতে এই বিষয়টা খেয়াল করে ঐক্যের জায়গায় পৌঁছাতে হবে, ঐক্যমত পৌঁছাতে হবে, যেন অন্ততপক্ষে আগামীর কোনো ফেসিবাদ কিংবা জালিম যেন ক্ষমতায় না আসতে পারে। আমি একজন ঐক্য প্রত্যাশী মানুষ, এবং এই জায়গাটা আমি আমার নিজের ব্যক্তিত্ব, নিজের পছন্দর জায়গাগুলোকে পরিষ্কার রেখে এবং আমাদের অবস্থান স্বতন্ত্র স্বাধীন রেখে আমি অবশ্যই সেটা ঐক্যের কথা বলি, এবং আমি মনে করি আগামীর ইসলামী দলগুলোর ঐক্যের মাধ্যমেই কোনো একটা পরিবেশ তৈরি করা সেখানে সম্ভব।